এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হাই হাই রে, কি সর্বনাশ হয়ে গেছে আমার। মাইশার বাবা, জলদি এদিকে আসুন, দেখে যান, কে যেন আমাদের একটা হাঁস চুরি করে নিয়ে গেছে। কি ব্যাপার রেহেনা, কি হয়েছে? তুমি এত সকাল সকালবেলা চেঁচামেচি শুরু করে দিয়েছো কেন? চেঁচামেচি কি আর সাথী করছি? দেখেন দেখেন, আমাদের একটা হাঁস নেই, কে যেন আমাদের এই হাঁসটা চুরি করে নিয়ে গেছে। কার বদনজর যে পড়লো আমাদের উপর, কে যে চুরি করলো আমাদের হাঁসটা। আরে থামো তো রেহেনা, কেউ চুরি করেনি। চুরি করলে কি আর একটা হাঁস চুরি করবে? চোর আসলে তো সব হাঁস চুরি করে নিয়ে যেত। আমার মনে হচ্ছে রাতে কোনো শেয়াল এসেছিল, শেয়াল এসে একটা হাঁসই চুরি করে নিয়ে গেছে। কি বলছেন আপনি? শিয়াল কি করে হাঁস চুরি করবে? আমি তো এসে দেখলাম খামারের দরজা লাগানোই আছে। এইটা নিশ্চয়ই কোনো চোরের কাজ হবে। একটা হাঁস চুরি করে আবার খোয়ারের দরজা লাগিয়ে দিয়ে চলে গেছে। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল আমার। রেহেনা যখন এভাবে কান্না করছিল তখন তার কান্নার শব্দ শুনে তাদের মেয়ে মাইসার ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, মা এভাবে সকাল সকাল কান্নাকাটি কেন করছে? আমার নানু আবার মারা গেল নাকি? নানু তো অনেকদিন থেকেই অনেক অসুস্থ। যাই তো, তাড়াতাড়ি গিয়ে একবার দেখে আসি তো। আসসালামু আলাইকুম বাবা, কি হয়েছে? মা এইভাবে চিৎকার চেঁচামেচি কেন করছে? আমার তো ঘুমটাই ভেঙে দিল। ফজরের নামাজ পড়ে একটুখানি ঘুমিয়েছিলাম। নানুর কি কোনো কিছু হয়েছে বাবা? ওয়ালাইকুম আসসালাম। না মা, তোমার নানুর কিচ্ছু হয়নি। আমাদের যে আজ একটা হাঁস চুরি হয়ে গেছে। কি বলছো কি বাবা? আমাদের হাঁস চুরি হয়ে গেছে? কে আমাদের হাঁস চুরি করে নিয়ে গেল বলো তো? আমার তো মনে হচ্ছে রাতে কোনো শিয়াল এসেছিল, শিয়ালি হয়তো চুরি করে হাঁস নিয়ে গেছে। কিন্তু বাবা, আমাদের হাঁসের খামারটা তো মজবুত করে বানানো, শিয়াল কি করে হাঁস চুরি করবে? এটা নিশ্চয়ই কোনো চোরের কাজ হবে বাবা। তো সেই কথাই বলছিলাম, কিন্তু তোমার বাবা সেটা বিশ্বাসই হচ্ছে না। বলছে চোর চুরি করলে একটা হাঁস চুরি করবে কেন? সমস্ত হাঁসই তো চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ, বাবার কথায় অবশ্য যুক্তি আছে। চোরের তো একটা হাঁস চুরি করার কথা না। তাহলে কোনো শিয়ালে কি হাঁস চুরি করে নিয়ে গেছে? আজ থেকে আমাদের আরো সাবধান হতে হবে। ভালো করে খামারের দরজা আটকাতে হবে। মা, আর কেঁদো না মা, যেটা হবার সেটা তো হয়েই গেছে। তুমি গিয়ে রান্না করো মা, একটু পরে আমি আবার মাদ্রাসায় চলে যাব। রেহেনা, তোমার মেয়ে কিন্তু ঠিক কথাই বলেছে। যাও, আমি একটু খামারের চারপাশটা একটু ভালো করে দেখে আসি, কোনো ফুটো আছে কিনা। এইভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকালবেলা রেহেনা আবারও তাদের হাঁসের খামারে গিয়ে দেখলো আজও একটা হাঁস চুরি হয়ে গেছে। হায় হায়, আজও দেখছি একটা হাঁস নেই। মাইশার বাবা, জলদি এইদিকে আসুন, দেখে যান, আজও আমাদের একটা হাঁস নেই। কি বলছো কি রেহেনা? আজও একটা হাঁস চুরি হয়ে গেছে? হায় আল্লাহ, এটা কি হচ্ছে আমাদের সাথে? আপনাকে আমি বলেছিলাম এটা নিশ্চয়ই চোরের কাজ, কিন্তু আমার কথা কেউই বিশ্বাস করছেন না। বলছেন কোনো শিয়াল চুরি করে নিয়ে গেছে। শিয়াল চুরি করলে তো দরজা খোলা থাকবে, কিন্তু সকালে এসে তো আমি দরজা বন্ধই দেখতে পাই। এইটা কোনো মানুষ ছাড়া আর কেউই করতে পারবে না। ঠিকই বলেছো রেহেনা, তোমার কথাই সত্যি, এটা কোনো চোরেরই কাজ হবে। কি হয়েছে বাবা? শুনলাম আজও নাকি আরেকটা হাঁস চুরি হয়ে গেছে। হ্যাঁ রে মা, আজও একটা হাঁস চুরি হয়ে গেছে। বাবা, কোনো বদ চোরের নজর আমাদের খামারের উপর পড়েছে। ওই চোরকে আমাদের ধরতেই হবে, তা না হলে ওই চোর আমাদের একটা হাঁসও আস্ত রাখবে না। এক এক করে পুরো খামার একদম খালি করে ফেলবে। সমস্ত হাঁস চুরি করে নিয়ে যাবে? তাহলে তো হাঁসের খামারে পাহারা বসাতে হবে মা। হ্যাঁ হ্যাঁ বাবা, তাই করতে হবে। কিন্তু সারা রাত ধরে কি করে খামার পাহারা দিব? রাতে তো আমাদের ঘুমাতেও হবে, তাই না? বাবা, এটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি একটা ব্যবস্থা করে নেব। কি বলছো মা? তুমি আবার কি ব্যবস্থা করবে? আমি আমার বন্ধুদের সাথে বুদ্ধি করে যে কোনো একটা ব্যবস্থা করব বাবা। এ নিয়ে তোমরা আর চিন্তা করো না।
ওই চোরকে আমি আর হাঁস চুরি করতে দেব না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তোমার উপরেই ভরসা রাখলাম। কি ব্যাপার মাইশা, আজ এত দেরিতে এলে যে? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আর বলো না ফাতেমা, তুমি তো জানো আমাদের একটা হাঁসের খামার আছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের হাঁসের খামারটা তো দারুণ সুন্দর। কি হয়েছে তোমাদের হাঁসের খামারের? ফাতেমা, গত রাতে কে যেন আমাদের খামার থেকে একটা হাঁস চুরি করে নিয়ে গেছে জানো। আমি তো প্রথমে ভেবেছিলাম কোনো শিয়াল চুরি করে নিয়ে গেছে, কিন্তু আজ রাতেও তো আরেকটা হাঁস চুরি হয়ে গেছে। কিন্তু খামারের দরজা তো ভালোভাবেই লাগানো ছিল। তাহলে আমাদের হাঁসগুলো কে চুরি করেছে বলো? তাই এই বিষয়টা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। এই তো খুবই চিন্তার কথা মাইশা। খামারের দরজা ঠিক থাকলে তো কোনো শিয়াল চুরি করার কথা না। নিশ্চয়ই এটা কোনো চোরের কাজ হবে। কিন্তু আমাদের মহল্লায় তো কোনো চোর নেই, তাহলে তোমাদের হাঁসগুলো কে চুরি করছে? সেটাই তো বুঝতে পারছি না ফাতেমা, তুমি একটা বুদ্ধি বের করে দাও না। যে করেই হোক ওই হাঁস চোরকে আমাদের ধরতেই হবে। তুমি তো জানোই ওই হাঁসের খামারের হাঁস আর হাঁসের ডিম বিক্রি করে আমাদের সংসারটা চলে। হ্যাঁ জানি তো মাইশা, কিন্তু আমি কি করে চোরকে ধরতে পারি? ফাতেমা, আচ্ছা ওমর ভাইয়াকে বললে কেমন হয়? ওমর ভাইয়ার মাথায় তো সব দারুণ দারুণ বুদ্ধি চলে আসে। আমার বিশ্বাস মাইশাদের এই বিপদ থেকে ওমর ভাইয়াই উদ্ধার করতে পারবে। হ্যাঁ ঠিক কথাই বলেছ মালিহা, আমার তো ওমর ভাইয়ার কথা মাথাতেই ছিল না। আজ মাদ্রাসা থেকে ফিরে আসার পর মাইশার বিপদের কথা ওমর ভাইয়াকে খুলে বলবো। চিন্তা করো না মাইশা, দেখবে ওমর ভাইয়া একটা না একটা ব্যবস্থা করবে। চলো এখন মাদ্রাসায় চলো। এরপর ওরা সবাই মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসা থেকে ফিরে বিকেলবেলা মাইসা খেলার মাঠে গিয়ে ওমরকে সমস্ত কথা খুলে বলল। আরে এ তো ভারী চিন্তার কথা। তবে আমি শিওর এটা কোনো চোরের কাজ। শিয়াল কখনো খামারের দরজা খুলে মুরগি চুরি করবে না। তবে মুরগি চোরকে ধরতে হলে তো রাত জেগে পাহারা দিতে হবে। ওমর ভাইয়া, আমি কোনো কিছু জানি না। যে করেই হোক তোমাদেরকে ওই বদ চোরটাকে ধরে দিতেই হবে। ওই চোরকে ধরতে না পারলে যে আমাদের সব হাঁস সাবার করে দিবে। ওই হাঁসগুলোর ওপরে আমার বাবার সংসারটা চলে, তা তো তোমরা জানোই বলো। আচ্ছা ঠিক আছে মাইশা, তুমি চিন্তা করো না। আজ রাতে আমি আর মাহাদি তোমাদের হাঁসের খামার পাহারা দিব। যে করেই হোক ওই দুষ্ট চোরকে আমাদের ধরতেই হবে, ছাড়বো না। সত্যি বলছো ওমর ভাইয়া? তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ মাইশা, তুমি চিন্তা করো না। তুমি বাসায় চলে যাও, আমি ঠিক সময় চলে আসব। এরপর মাইসা বাড়িতে চলে গেল। এদিকে রাত হতেই মাহাদি আর ওমর মাইসাদের বাড়িতে এসে হাঁসের খোয়ার পাহারা দেওয়ার কাজে লেগে পড়ল। দেখবো আজ চোর বেটা কি করে হাঁস চুরি করে। হ্যাঁ হ্যাঁ ভাই ওমর, ওই চোরকে আমি ধরতে পারলে লাঠি দিয়ে পিটিয়েই মেরে ফেলবো। না না ভাই, ওকে মেরে ফেলা যাবে না, ওকে পুলিশে দিতে হবে। ও চোর হলেও তো মানুষ, শাস্তি পেলে এমনিতেই চুরি করা ছেড়ে দিবে। কোনো মানুষকে হত্যা করা যাবে না। মাহাদি আর ওমর যখন এইসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে মতিন মিয়া চলে এলো। আসসালামু আলাইকুম চাচাজান, আপনি আবার কষ্ট করে কেন এলেন? আপনি গিয়ে ঘুমান চাচাজান। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমাদের এত বড় উপকার করছো, আর আমি একটু তোমাদের দেখতে আসতে পারবো না? ধন্যবাদ বাবারা, তোমরা আছো বলে সমাজটা এত সুন্দর। তোমাদের কোনো অসুবিধে হলে আমাকে কিন্তু ডেকো বাবা। আল্লাহ তোমার ভালো করুক বাবারা। আচ্ছা ঠিক আছে চাচাজান, চিন্তা করবেন না। আমাদের কোনো অসুবিধা হলে আপনাকেই জানাবো। যান, আপনি গিয়ে ঘুমান। এরপর মতিন মিয়া তার ঘরে চলে গেল। এদিকে রাত যত গভীর হচ্ছিল, মাহাদি আর ওমরের তত বেশি ঘুম পাচ্ছিল। তারা একটি গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে রাত গভীর হতেই রসুলপুর মহল্লার পাশের ইসলামপুর মহল্লার কালুচোরা হাঁস চুরি করতে চলে এলো। ওরে বাবা,
একই দেখছি আমি, দুজন হাঁসের খামারে পাহারা বসিয়েছে। এই কালোচোরাকে চুরির হাত থেকে আটকাবে জীবনেও সম্ভব না। ওরা তো দেখছি খামার পাহারা দিতে এসে নিজেরাই ঘুমিয়ে পড়েছে। হা হা হা, কিসের কি চোর ধরবে, নিজেরাই ঘুম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ওরা ঘুমাক, আমি যাই, আমার কাজটা সেরে তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই বলে কালুচোরা চুপি চুপি গেল খামারের কাছে। আর খামারের দরজা খুলে কালুচোরা একটি হাঁস বের করে নিল। না না, আজ আর একটা হাঁস চুরি করব না। আজকে আমি খামারে সব হাঁস সাবার করে ফেলবো। ওরা যেহেতু টের পেয়ে গেছে, আজ হোক বা কাল হোক ওরা চোরকে ধরার চেষ্টা করবেই। আজ একেবারে পুরো খামারটাই খালি করে ফেলবো। এই কথা বলে কালুচোরা এক এক করে খোয়ার থেকে সব হাঁস বের করতে লাগলো। আর তখনই কালুচোরার হাত থেকে দুটো হাঁস ছুটে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিল। আর হাঁসের এমন চিৎকার চেঁচামেচি শুনে মাইসা, ওমর, মাহাদি, মতিন সবাই সেখানে চলে এলো। হায় হায়, একই সর্বনাশ, আজ তো ধরা পড়ে গেলাম। এখন কি হবে আমার? মাহাদি, ওমর, ওই দেখো চোর হাঁস চুরি করছে, ওকে এক্ষুনি ধরতে হবে। তাড়াতাড়ি করে ঘিরে ফেলো, চোরটা যেন পালাতে না পারে। এরপর তারা সবাই মিলে চোরকে চারদিক থেকে ঘিরে ফেললো। শয়তান চোর, তাহলে তুই প্রতিদিন মাইশাদের হাঁস চুরি করে নিয়ে যাস? এই হাঁসগুলোর উপরেই মতিন চাচার সংসার চলে। তোদের মতো নিমক হারামদের হাত কেটে দেওয়া উচিত। ইসলামের চোরের শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া, কিন্তু আমাদের দেশে সেই বিধান চালু নেই। চাচা যান, এই চোরকে এখন কি করব? বাবা, এই শয়তান চোরটাকে পুলিশে দাও। ওকে ছেড়ে দিলে কারো না কারো বাড়িতে আবার চুরি করতে যাবে। আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে পুলিশে দিও না। আমি আর কোনোদিন চুরি করব না, ছেড়ে দাও। না, তোকে বিশ্বাস নেই। চাচা যান, ওকে গাছের সাথে বেঁধে রাখুন। কাল পুলিশ ডেকে এনে ওকে আমরা ধরিয়ে দেব। হ্যাঁ, ঠিক কথাই বলেছো বাবা ওমর। কালোচোরকে গাছের সাথে বেঁধে রেখে তারা সেদিনের মতো ঘুমোতে চলে গেল। পরদিন সকালবেলা পুলিশ ডেকে এনে কালোচোরকে ধরিয়ে দেওয়া হলো। ধন্যবাদ ওমর ভাইয়া, তোমার জন্যই ওই দুষ্টু পাজি চোরটাকে আমরা ধরতে পারলাম। তুমি আমাদের যে অনেক বড় উপকার করলে ভাইয়া। আরে ধন্যবাদ দিতে হবে না মায়েশা, এটা তো আমাদের দায়িত্ব। একই মহল্লায় থাকলে কারো সমস্যা হলে সবাই মিলে সমাধান করতে হয়। আর আমরা তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। এ কি মাইসার বাবা, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? রেহেনা, হাতে তো কোনো টাকা পয়সা নাই। বন্যার এই কয়দিনে কোনো কাজও তো করতে পারি নাই। ঘরে যা জমানো টাকা ছিল এই কয়দিনে শেষ হইয়া গেছে। এতদিন তো দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এইসব ত্রাণও দিয়া গেছে। একদিন তো চলছি কোনো রকম, কিন্তু এখন কি কইরা সংসার চালামো? কেউ তো এখন কামও দিব না, কারণ বন্যার সময় তো সবার ফসল নষ্ট হয়ে গেছে। রেহেনা, কি করবো এখন? হ্যাঁ মাইসার বাবা, আমিও তো সেটাই ভাবছি। এখন কি করা যায় বলুন তো? রেহেনা রে, খুব ক্ষুধা পাইছে। ঘরে কি খাবার মতো কিছু নাই? হ্যাঁ, ঘরে ত্রাণের কিছু চিড়ামুড়ি আর একটুখানি গুড় আছে। আপনাকে কি একটু খেতে দেব? হ রেহেনা, দাও। সিরামুড়ি খাইলে পেট তো আর ভরবো না, কিন্তু ক্ষুধা কিছুটা হইলেও থাইমা যাইব। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর রেহেনা রান্নাঘরে গিয়ে চিড়ামুড়ি আর একটুখানি গুড় নিয়ে এসে মতিন মিয়াকে খেতে দিল। আসসালামু আলাইকুম বাবা, কি খাচ্ছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। কি আর খামু মা, ঘরে কিছু ত্রাণের সিরামুড়ি ছিল আর একটু গুড় ছিল, সেইগুলাই খাইতাছি। তুমি খাইবা মা? বাবা, রাস্তায় দেখে এলাম বন্যার পানি কমে যাওয়ায় জাল ফেলে সবাই অনেক মাছ ধরছে। আমাদেরও তো একটা জাল আছে, চলুন না বাবা, আমরাও মাছ মারতে যাই। মাইসার বাবা, মাইসা তো ঠিক কথাই বলেছে। আমাদের ঘরে তো খাওয়ার মতো তেমন কিছুই নেই। যান না, মাইসাকে নিয়ে একটু নদীতে মাছ ধরতে যান। যদি বেশি মাছ পাওয়া যায় তাহলে আমরা খেতেও পারবো আর বাজারে বিক্রিও করতে পারবো। আচ্ছা ঠিক আছে রেহেনা, এই সিরামুড়ি খাইয়া তারপর জামুনে। মা মাইশা, তুমিও আমার লগে একটু খাও। দ্রুত তারা চিড়ামুড়ি খাওয়া শেষ করে দুই বাবা মেয়ে জাল নিয়ে চলে গেল মাছ ধরতে। বন্যায় মানুষের পুকুর ঘাট সবই ডুবে গেছে
আর সমস্ত জায়গায় মাছ ছড়িয়ে পড়েছে। যে যেখানে জাল ছুঁড়ছে সেখান থেকেই বড় বড় মাছ উঠে আসছে। মতিন মিয়াও তার জাল ছুঁড়তেই অনেকগুলো মাছ তার জালে উঠে এলো। বাবা দেখেছেন, আপনাকে বলেছিলাম না সবাই অনেক মাছ পাচ্ছে। আমাদের জালেও কতগুলো মাছ উঠেছে, দেখেছেন? হরে মা, দেখলাম তো, কিন্তু ওই মাছগুলো যে ধরতে খুব কষ্ট হইতাছে। কি বলছেন বাবা? মাছ ধরতে আবার কিসের কষ্ট? মা মাইশা, এই মাছগুলো তো নদীর মাছ না, এইগুলা তো রুই কাতলা মাছ। এই মাছগুলো তো সব পুকুরে চাষ করে, কার না কার পুকুরের মাছ আমরা সবাই ধরছি, এই জন্যই তো খুব কষ্ট হইতাছে মা। ঠিক বলেছেন বাবা, এভাবে তো বিষয়টা আমি ভেবে দেখিনি। এই বন্যাটা আমাদের কত ক্ষতি করে দিয়ে গেল, তাই না বাবা? হরে মা, মানুষের কোটি কোটি টাকার সয় সম্পত্তি সব নষ্ট হইয়া গেছে, ফসলের জমি নষ্ট হইয়া গেছে, পুকুরের মাছ ভাইসা গেছে, গবাদি পশু পাখি না খাইয়া মইরা গেছে, কারো কারো মুরগির খামারের মুরগি মারা গেছে। আমি এমন ভয়াবহ বন্যা আমার বয়সে কখনো দেখি নাই মা। হ্যাঁ বাবা, আল্লাহ তাআলা এমন বন্যা যেন আর কখনোই কাউকে না দেয়। মতিন মিয়া এসব কথা বলছিল আর জাল ফেলছিল। এভাবেই মতিন মিয়া অনেক মাছ ধরে ফেললো। মা মাইশা, মাছ মারা তো অনেক হইল, চলো মা এবার বাড়ি যাই, বাড়িতে গিয়া মাছগুলা রান্না কইরা খামু, খুব ক্ষুধা পাইছে। আচ্ছা ঠিক আছে বাবা, চলুন। এরপর মতিন মিয়া তার মেয়ে মাইসাকে আর সাথে মাছগুলো নিয়ে বাড়িতে চলে গেল। রেহেনা, রেহেনা, দেখো কতগুলা মাছ ধইরা আনছি। ও মা, আপনারা না এইমাত্র গেলেন? এই অল্প সময়ের মধ্যে এতগুলো মাছ পেয়ে গেলেন? হ রেহেনা, বন্যায় মানুষজনের পুকুর ভাইসা মাছগুলো নদী আর খাল বিলে আইসা পড়ছে, আর মানুষজন জাগে জাগে মাছ মারতাছে। তুমি এক কাজ করো না রেহেনা, মাছগুলো রান্না করো, খুব ক্ষুধা পাইছে, আজ অনেকদিন পর পেট ভইরা একটু খামু। রেহেনা, কি বলছেন কি আপনি? ঘরে তো চাল নেই, ভাত রান্না করব কি করে? আপনাকে তো আমি বলেছিলাম কিছু মাছ বিক্রি করতে। মাছ বিক্রি করে তো কিছু চাল ডাল নিয়ে আসতে পারতেন, তাই না? বন্যার সময় কে কার মাছ কিনবো? সবাই তো তাদের জালে জালে ঝাঁকে ঝাঁকে মাছ পাইতাছে, আর যাদের জাল নাই তাদেরকেও মানুষ এমনিতেই মাছ দিয়া দিতাছে। এই সময় কে কার মাছ কিনবো কও? তা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন। তাহলে কি এখন আমাদের শুধু মাছই খেতে হবে? আচ্ছা ঠিক আছে রেহেনা, তুমি মাছগুলো কাইটটা রান্না করো, আমি একটু রমজান ব্যাপারীর সাথে দেখা কইরা আসি, দেখি উনারে বলে যদি কিছু টাকা ধার করতে পারি, আর তিনি যদি কিছু টাকা আমারে ধার দিতে চান তাইলে সেই টাকা দিয়ে একটু চাল কিনা আনমনে। আচ্ছা ঠিক আছে, আপনি যান তাহলে। তারপর মতিন মিয়া রমজান ব্যাপারীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হাঁটতে হাঁটতে মতিন মিয়া রমজান ব্যাপারীর বাড়িতে পৌঁছে গেল। ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, বাড়িতে আছেন? কে কে আমায় ডাকছে? আমি মতিন। ও মতিন, তুই এসেছিস? আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারী সাহেব, আইসি একটু বিপদে পইরা। হ্যাঁ হ্যাঁ, এই বন্যার সময় তো সবাই বিপদে আছে, তা তুই কি বিপদে আছিস মতিন? হয়েছে কি ব্যাপারী সাহেব, আমার ঘরে তো টাকা পয়সা আর কিছু নাই, ঘরে যা টাকা পয়সা ছিল বন্যার এই কয়দিনে সব শেষ হইয়া গেছে, তাই আপনার কাছে আইসি কিছু টাকা ধার নিতে। আপনি যদি আমায় কিছু টাকা ধার দিতেন তাহলে কাজ কইরা আপনার সব টাকা আমি পরে পরিশোধ কইরা দিতাম। হা হা হা, তুই যে কি বলিস না, আমি এ সময় টাকা ধার দিব? তুই এটা ভাবলি কি করে? হ্যাঁ, এখন তো কোনো টাকা ধার দেওয়ার সময় না, এখন তো ব্যবসার সময়। কি কইতাছেন ব্যাপারী সাহেব, কি এর ব্যবসার কথা কইতাছেন? কিসের আবার? সুদের ব্যবসা? সুদের ব্যবসা? আপনি তো এর আগে কখনো সুদ খাইতেন না ব্যাপারী সাহেব, তাইলে এখন সুদের কথা কইতাছেন কেন? হ্যাঁ, সে সময় খেতাম না, তখন তো আমার পুকুর ভর্তি মাছ ছিল, গোলা ভরা ধান ছিল, মাঠ ভর্তি ফসল ছিল, কিন্তু এখন তো আমার কিচ্ছু নেই, ঘরে শুধু জমানো কিছু টাকা আছে, তাই চিন্তা করেছি এই টাকাগুলো সুদের উপর লাগিয়ে বন্যায় যা ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিব। ব্যাপারী সাহেব, তাই বইলা আপনি সুদ খাইবেন? আপনি জানেন না ইসলামে শুকুরের মাংস খাইতে একবার নিষেধ করছে, আর সুদ খাইতে ৭০ বার নিষেধ করছে, তাইলে বোঝেন আল্লাহ তাআলা সুদকে কতটা অপছন্দ করেন। আরে রাখ তো তোর নীতি কথা, আমার জমির ফসল নষ্ট হয়েছে, আমার পুকুরের মাছ চলে গেছে, এগুলো কে ফিরিয়ে দিবে শুনি? আমার এগুলো কি তুই ফিরিয়ে দিবি? রাস্তায় দেখলাম সবাই মিলে আমার পুকুরের মাছ মারছে, কেউ তো আমাকে বললো না যে ব্যাপারী সাহেব একটা মাছ নিয়ে যান।
আর আমি কিনা তোদেরকে ফ্রিতে সেবা করব? এখন যদি তুই সুদের উপর টাকা নিতে চাস তাহলে নিয়ে যা, আর তা না হলে এখান থেকে কেটে পড়। আরে হ্যাঁ শোন, এখন যদি 1000 টাকা নিস তাহলে 1 সপ্তাহ পর 1000 টাকা লাভ দিতে হবে। কি কইতাছেন ব্যাপারী সাহেব? মাত্র 1000 টাকায় 1 সপ্তাহে 1000 টাকা লাভ? না না ব্যাপারী সাহেব, আমি আপনার সুদের টাকা নিতে পারুম না। প্রয়োজনে না খাইয়া থাকবো, তবুও আপনার সুদের টাকা নিমু না। আরে যা যা, তুই না নিলে কতজন নিবে? এসেছে খাঁটি ইমানদার বান্দা, সুদ খাবে না। রমজান ব্যাপারীর এমন কথা শুনে মতিন মিয়া খুব মন খারাপ করে সেখান থেকে চলে গেল। রাস্তা দিয়ে মন খারাপ করে মতিন মিয়া হাঁটছিল। ঠিক তখনই তার ওমরের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম মতিন চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। আলহামদুলিল্লাহ, এই তো আল্লাহ মোটামুটি রাখছেন ভালোই। চাচা যান, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো একটি বিষয় নিয়ে চিন্তা করছেন। হ বাবা ওমর, তুমি ঠিকই ধরছো। ঘরে চাল ডাল কিছুই নাই। জাল নিয়া একটু মাছ ধরতে গেছিলাম, কিন্তু মাছগুলা তো ভাত ছাড়া কিভাবে খাইব কও? তাই গেছিলাম একটু রমজান ব্যাপারীর কাছে কিছু টাকা ধার চাইতে, কিন্তু ব্যাপারী সাহেব কইল সে ধারে টাকা দিব না, সুদে টাকা দিব। তাই টাকা না নিয়া আমি চলে আইলাম। সুদের টাকা আমি নিতে পারুম না বাবা। একদম ঠিক কাজ করেছেন চাচা যান। আল্লাহ তাআলা শুকরের মাংস খেতে নিষেধ করেছেন একবার, কিন্তু সুদ খেতে নিষেধ করেছেন 70 বার। চাল নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি আমার সাথে আমার বাসায় চলুন। আমার বাবা আজ সুন্নাহ ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবী। আমার বাবা মহল্লার গরিব মানুষদের সহায়তার জন্য অনেকগুলো চালের বস্তা পাঠিয়েছে। আমি মহল্লায় বেরিয়েছিলাম জরিপ করতে, কে কে মহল্লায় না খেয়ে আছে। তাদের মাঝে চালগুলো আমি বিতরণ করে দেব। প্রথমে আপনাকে দিয়ে শুরু করি চাচা যান, চলুন। সত্যি কইতাছো বাবা ওমর? তুমি আমায় চাল দিবা? চাচা যান, আমি চাল দেওয়ার জন্য কেউ না, এগুলো হচ্ছে আজ সুন্নাহ ফাউন্ডেশনের চাল। আর এইসব চাল কেনার টাকা আমাদের দেশের সাধারণ মানুষজন পাঠিয়েছে। এদেশের সকল মানুষজন আপনাদেরকে সাহায্য করছে। আমরা শুধু স্বেচ্ছাসেবী হিসেবে বিতরণ করছি। যাদের কারণে সাহায্য পাচ্ছেন তাদের জন্য দোয়া করবেন চাচা যান। আল্লাহ তোমাদের ভালো করুক বাবা। দোয়া করি বাবা, দোয়া করি। ঠিক আছে চাচা যান, চলুন আমার সাথে। এরপর ওমর মতিন মিয়াকে তার বাড়িতে নিয়ে গেল। আর বাড়িতে নিয়ে গিয়ে ওমর তাকে 1 বস্তা চাল দিয়ে দিল। মতিন মিয়া চালগুলো পেয়ে খুশি মনে বাড়িতে চলে গেল। এরপর ওমর, মাহাদি, ফাতেমা সহ তাদের আরও কিছু বন্ধু বান্ধবীরা মিলে গ্রামের বাকি মানুষদের সাহায্য করতে চলে গেল। আসসালামু আলাইকুম চাচা যান, আপনি এই কলা গাছ নিয়ে কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। আর বলো না, দেশের দক্ষিণ অঞ্চলে যে ভয়ঙ্কর বন্যা শুরু হয়েছে, কবে যে আমাদের উত্তর অঞ্চলেও চলে আসে সে ভয়েই আছি বাবা। তা ঠিক বলেছেন চাচা যান, কিন্তু বন্যার সাথে কলা গাছের কি সম্পর্ক? এই বিষয়টা তো আমি বুঝলাম না চাচা যান। সম্পর্ক আছে বাবা ওমর। আমি কলা গাছ দিয়ে কলা গাছের একটা বাড়ি বানাবো, যাতে কলা গাছের বাড়িটা বন্যার সময় আমাদের উপকারে আসে। এজন্য আমি বেশ কিছুদিন ধরে কলা গাছ সংগ্রহ করছি। শুনেছ ওমর মাহাতাব চাচা জানের কথা? মাহাতাব চাচা পাগল হয়ে গেল নাকি? কলা গাছ দিয়ে বাড়ি বানাবে? তুমি মাহাতাব চাচাকে এইভাবে ঠাট্টা করছো কেন মাহাদি? উনি যদি কলা গাছ দিয়ে বাড়ি বানাতে পারে তাহলে তো বেশ ভালো কথা। বন্যার সময় কলা গাছের বাড়ি, কলা গাছের ভেলা এইগুলো খুবই উপকারে আসে। কি বলো ভাই ওমর, তাই বলি কি কলা গাছ দিয়ে বাড়ি বানাবে? দেখো মাহাদি, এভাবে ঠাট্টা করো না। একদিন এমন সময় আসবে, দেখবে সেদিন আমার কলা গাছের বাড়িটাই সবার উপকারে লাগবে, এই আমি বলে দিলাম। আরে ধুর চাচা, আপনি যে কি বলেন না, আপনার এই কলা গাছের বাড়ি কোনো কাজে আসবে না। মাহাদি, তুমি চাচা জানকে এইভাবে না বললেও পারতে। চাচা যান, আপনি মাহাদির কথা কিছু মনে করবেন না। আমরা এখন আসি চাচা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথা বলে মাহাদি আর ওমর সেখান থেকে চলে যায়। এদিকে মাহাতাব আবারও যেতে শুরু করলো। মাহাতাব চলতে চলতে বলল, আমি কলা গাছের বাড়ি বানাবো বলে সবাই ঠাট্টা করছে, কিন্তু একদিন এমন সময় আসবে, সেদিন আমার এই কলা গাছের বাড়িটার সবাই বাহবা দিবে। পেছনের মানুষ অনেকেই অনেক কথা বলবে, তাদের কথা মাথায় নিলে চলবে না। এদিকে সে সময় রাস্তা দিয়ে গাড়ি নিয়ে রমজান ব্যাপারী যাচ্ছিল। মাহাতাবকে কলা গাছ নিয়ে যেতে দেখে রমজান ব্যাপারী বলল, কিরে মাহাতাব, আজকাল আবার তুই কলা গাছ খাওয়া শুরু করলি নাকি? আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোকে যে একটা প্রশ্ন করলাম, উত্তর দিলি না তো? ব্যাপারী সাহেব, কলা গাছ আমি খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি না, কলা গাছ দিয়ে আমি একটা বাড়ি বানাবো, এই জন্য নিয়ে যাচ্ছি। কি বললি? কলা গাছ দিয়ে বাড়ি বানাবি? তোর মাথা তো দেখছি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে।
আজ পর্যন্ত আমি কারো কাছে শুনিনি যে কলা গাছ দিয়ে বাড়ি বানায়। কলা গাছের বাড়ি কদিন টিকবে শুনি? ব্যাপারী সাহেব, কতদিন টিকবে এটা তো আমি জানি না, শুধু বন্যার সময় আমাকে রক্ষা করলেই হবে। হা হা হা, তুই এমন খরার ভিতর বন্যা কোথায় পেলি? হ্যাঁ ব্যাপারী সাহেব, দক্ষিণ অঞ্চলে যে বন্যা শুরু হয়েছে, আল্লাহ না করুক যদি আমাদের উত্তর অঞ্চলে ওরকম বন্যা হয়, তাই আমি আগে থেকেই বন্যা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি। আরে তুই তো দেখছি বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছিস, আবার তুই আগে থেকে জেনেও গেছিস দেখছি বন্যা আসবে। আমি তো আগে ভেবেছিলাম তুই আধা পাগল, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে তুই আসলে সত্যি সত্যি পুরোই পাগল। এমন একটা পাগলের সঙ্গে কথা বলে লাভ নেই। এই ড্রাইভার, চলো এখান থেকে। আরে যান যান ব্যাপারী সাহেব, যেদিন বন্যা আসবে সেদিন বুঝবেন। এরপর মাহাতাব সেই কলা গাছটিকে নিয়ে বাড়িতে চলে গেল। কলা গাছটি উঠোনে ফেলতেই তার বউ আর মেয়ে সেখানে চলে এলো। কি গো, হলো তোমার কলা গাছ টোকানো? সে কতদিন থেকে দেখছি কাজ থেকে ফেরার সময় প্রতিদিন একটা করে কলা গাছ নিয়ে আসো তুমি। কলা গাছ আমাদের কি কাজে লাগবে শুনি? আসবে রেহেনা, আসবে। একদিন এমন সময় আসবে, দেখবে এই কলা গাছের ঘর সবার উপকারে আসবে। কি যে বলো না বাবা, তোমার কথা শুনে আমার হাসি পায়। কলা গাছ আবার কি করে সবার উপকারে আসবে? আমি তো প্রথম শুনলাম। তোমার এই কলা গাছ টোকানোর কথা শুনে আমার বান্ধবীরা হাসাহাসি করে আর বলে তোর বাবাকে পাগল হয়ে গেছে, কলা গাছ টুকিয়ে বেড়ায়। আমি আর ওদের সামনে মুখ দেখাতে পারছি না। তুমি বন্ধ করো তোমার ওই নাটক। মা আয়শা, এভাবে বলো না, দেখবে একদিন তুমি নিজেই বলবে বাবা আমরা ভুল ছিলাম, তুমি ঠিক ছিলে, কলা গাছগুলো আমি সাত করে আনিনি মা। চল, তোর বাবার কাছে থাকলে আমরাও পাগল হয়ে যাব। তখন দেখবি তোর বাবা কলা গাছ টোকানো শুরু করেছে আর আমরা কাগজ টোকানো শুরু করব, বুঝেছিস? ঠিক আছে মা, চলো। আরে যাও যাও, তোমরা যে যাই বলো না কেন, আমি কলা গাছগুলো দিয়ে ঘর বানিয়েই ছাড়বো, আর তোমাদেরকে বুঝিয়ে দিব কলা গাছও মানুষের উপকারে আসে। সেদিনের পর থেকে মাহাতাব কলা গাছ দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করলো। এদিকে মাহাতাবের কলা গাছ দিয়ে বাড়ি বানানোর কথা পুরো মহল্লায় ছড়িয়ে পড়লো। মানুষের ঠাট্টা বিদ্রোহের জন্য মাহাতাব কোথাও যেতে পারতো না। একদিন মাহাতাবের বউ রেহানা বেগম রমজান ব্যাপারীর বাড়ির সামন দিয়ে যাচ্ছিল। রমজান ব্যাপারীর বউ রেহানাকে ডেকে বলল, এই সে মাহাতাবের বউ, এইদিকে একটু আসো তো। কি ব্যাপার মাহাতাবের বউ, তুমিও কি কলা গাছ টোকাতে যাচ্ছ নাকি? কি বলছেন কি ভাবি? আমি তো আপনার কথা কোনো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না? মহল্লার তো সবাই জানে তোমার স্বামী কলা গাছ দিয়ে বাড়ি বানাচ্ছে। তোমার স্বামীর এইসব কর্মকাণ্ডে সবাই হাসাহাসি করছে। তোমার স্বামীকে তুমি একটু বুঝিয়ে বলতে পারো না? কি পাগলের মতো কাজকর্ম শুরু করে দিয়েছে সে। তাই বলে কি ভাবি আপনি আমাদের এইভাবে বলবেন? আমি কি তাকে বোঝাইনি? অনেক বুঝিয়েছি, কিন্তু সে কারো কোনো কথাই শুনতে চায় না। তার সেই এক কথা, কলা গাছের বাড়ি নাকি একদিন সবার বিশাল উপকারে আসবে। উপকারে আসবে না সাই, কলা গাছের বাড়ি কি কারো উপকারে আসে নাকি? কদিন পর তো ওই বাড়ি পচেই যাবে। মাঝখান থেকে পরিশ্রমটাই বৃথা। তার চেয়ে ভালো তোমার স্বামীকে বলো সংসারের কাজে মন দিতে, 2-4 টাকা আয় রোজগার করতে। রমজান ব্যাপারীর বউয়ের এমন কথা শুনে রেহেনা বেগম তো তেলে বেগুনে জ্বলে উঠল। তাই সে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে হন হন করে বাড়িতে গিয়ে তার স্বামীকে বলল, তুমি এসব কি শুরু করেছো বলো তো? তোমার জন্য কি রাস্তাঘাটে আমি বের হতে পারবো না? রাস্তা দিয়ে গেলে সবাই বলে ওই যে কলা গাছ টোকাইয়ের বউ যাচ্ছে। মানুষের কথায় কান দিও না তো রেহেনা, দেখবে আমার এই কলা গাছের বাড়ির জন্য একদিন মহল্লার সবাই বাহবা দিবে। বাহবা দিবে নাকি কচু দেবে এটা আমার ভালো করেই বোঝা হয়ে গেছে, বুঝেছো? যা ইচ্ছা হয় তাই করো। আর শোনো, কেউ যদি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে কিন্তু আমি সত্যি বাপের বাড়িতে চলে যাব। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। এদিকে মাহাতাব তার কলা গাছের বাড়িটি প্রায় বানানো শেষ করে ফেলল। এরই মধ্যে একদিন ঝড় বৃষ্টি শুরু হলো। সে কি ঝড় বৃষ্টি, থামার কোনো নামই নেই। ঝড়ের কবলে পানি বেড়ে গেল। ঝড় বৃষ্টি এবং উজানে ভারতের ফারাক্কা বাঁধ থেকে পানি আসার কারণে উত্তর অঞ্চলেও বন্যা শুরু হয়ে গেল। বন্যাতে সবার বাড়ি ঘরই ডুবে গেল। এদিকে রমজান ব্যাপারীর একতলা বাড়িটিও ডুবে গেল। সে কোনো রকমে বাড়ির ছাদে আশ্রয় নিল। হায় হায়, এ কি হয়ে গেল? এখন তো দেখছি দক্ষিণবঙ্গের মতো আমাদের উত্তরবঙ্গেও বন্যা শুরু হয়ে গেল। এভাবে আর ঘরের চালে কতদিন বসে থাকবো? খাবার দাবার সব তো ঘরের ভিতরেই রয়ে গেছে। আপনাকে আমি ঝড় বৃষ্টি দেখেই বলেছিলাম বাবার বাড়িতে চলে যাই, কিন্তু আপনি যেতেই দিলেন না। এখন দেখলেন তো কি অবস্থা হলো। ঠিক বলেছ বউ,
মাহতাব তো অনেক দিন থেকেই বলছিল বন্যা হবে, কিন্তু আমরা তো তার কথায় পাত্তাই দেইনি। এজন্যই তো আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল। এদিকে মাহতাব তার স্ত্রী সন্তানকে নিয়ে তার বানানো কলা গাছের বাড়িতে উঠে গেল। মহল্লার সবাই যেখানে বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছিল, অন্যদিকে মাহতাব তার কলা গাছের বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। দেখলে রেহনা, তোমাকে একদিন বলেছিলাম না এই কলা গাছের বাড়ি একদিন আমাদের উপকারে আসবে। আজ মহল্লার সবাই বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, আর অন্যদিকে আমরা কলা গাছের বাড়িতে সুখে বসবাস করছি। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক বলেছ তুমি। তোমাকে আমরা কত ঠাট্টা বিদ্রুপ করেছি। আজ আমাদের এই কলা গাছের বাড়ি না থাকলে কি যে কষ্ট হতো। অন্যরা তাও তো ওদের বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে, আর আমাদের বাড়িটা তো পুরোটাই ডুবে গেছে। আচ্ছা, শুধু আমরা কলা গাছের বাড়িতে থাকলে কি হবে? অন্যরা কি অবস্থায় আছে সেটাও তো একবার দেখে আসতে হবে। হ্যাঁ রেহনা, ঠিক কথাই বলেছ। চলো আমরা আমাদের এই কলা গাছের বাড়িটা নিয়ে গিয়ে মহল্লাটা ঘুরে ঘুরে দেখি। আরে, ওটা মাহতাব চাচা না? মাহতাব চাচা তো দেখছি কলা গাছের বাড়ি বানিয়ে বেশ সুখেই আছে। আমি মাহতাব চাচাকে কত অপমান করেছি। আজ এই বিপদের দিনে মাহতাব চাচার কলা গাছের বাড়িটি দেখছি উপকারে লাগছে। মাহাদি, তোমার বাবা মাকে নিয়ে এই আমার কলা গাছের বাড়িতে চলে এসো। ওখানে বেশিক্ষণ বসে থাকতে পারবে না, পানি আরো বাড়ছে, একটু পরেই তো তোমাদের বাড়িটা ডুবে যাবে বাবা। মাহাদি আর ওর বাবা মা কলা গাছের বাড়িতে চলে এলো। এরপর মাহতাব, রমজান ব্যাপারী ও তার বউ এবং ফাতেমা ওমরও তার বাবা মা সবাইকে তার কলা গাছের বাড়িতে উঠিয়ে নিল। সবাই মাহতাবের কলা গাছের বাড়িতে উঠে তো ভীষণ খুশি হলো। ভাই মাহতাব, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। আমরা তোমার এই কলা গাছের বাড়ি বানানো নিয়ে অনেক অপমান করেছি, ঠাট্টা বিদ্রুপ করেছি, কিন্তু আজ এই বিপদের সময়ে তোমার এই কলা গাছের বাড়িটাই যে আমাদের উপকারে লাগবে সেটা আমরা বুঝতে পারিনি ভাই। এই কলা গাছের বাড়িটা না থাকলে আমরা তো বন্যার পানিতে ডুবেই মারা যেতাম। আরে না না ব্যাপারী সাহেব, ক্ষমা চাওয়ার কি আছে? আপনাদের সবার উপকার করতে পেরে আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা, বুঝলে তো, কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা একেবারেই ঠিক নয়। কোন জিনিস কখন কোন কাজে আসবে সেটা আমরা বুঝতেই পারি না।